বিচারকই না সর্বোচ্চ আদালতের একজন জুরিস্টও বটে, কিন্তু আপনি কি সত্যি এটি বলছেন যে সরকার এটি চেয়েছিল? সরকার আপিল করেছে, সরকার না চাইলে সরকার অ্যাটর্নি জেনারেলকে এই মানে এই ব্রিফই দেয় নাই যে কোটা বাতিলের পক্ষে গিয়ে কথা বলো, এই ব্রিফ দিয়েছে আন্দোলন শেষ হওয়ার পরে 18 আগস্টের পরে, 18 জুলাই। প্লিজ, এই তথাকথিত কোটা আন্দোলনকারীরা যা চাচ্ছিল এবং চাচ্ছে সেটি তো সরকারেরও চাওয়া ছিল সবসময়। আমরা এটাই বুঝতে চাইছি যে আপনি কি মনে করেন প্রধানমন্ত্রীর অবস্থান কোটা সংস্কার নিয়ে 10 জুলাই 2024 এবং 19 জুলাই 2024 সেম ছিল? শুনেন, সরকারের অবস্থান তো সবসময় এক, তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন করার তো কোনো প্রশ্নই ছিল না। তারা একটি অসৎ উদ্দেশ্য নিয়ে মাঠে হাজির হয়েছিল। জাসির চৌধুরী, আপনি বলতে চাইছেন, জাসির চৌধুরী আপনি বলতে চাইছেন যে সরকার কোটা বাতিলই চাইছিল, মানে শেখ হাসিনাও কোটা বাতিল চাইছিলেন 10 জুলাই 2024 তার আগে থেকে, শুরুর থেকেই তো কোটা বাতিল চেয়েছিল। আমি একটু প্রধানমন্ত্রীকে পড়ে শোনাই 14 জুলাই উনি যখন সংবাদ সম্মেলন করলেন, উনি বললেন কোটা বাদ দিলে কি অবস্থা হয় আমরা দেখেছি, এবং তিনি বলেছিলেন কোটা মুক্তিযোদ্ধার নাতিদের জন্য থাকবে নাকি রাজাকারের নাতিদের জন্য থাকবে, এটা কি মনে করায় দেয় যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল? শোনেন, আমরা তো উনি কি বলেছেন সেটা পাশে রাখেন, কিন্তু ঘটনা হলো এই যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। হাইকোর্ট বলেছিল কোটা থাকবে, এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারই তো আপিল করলো আপিল বিভাগে, এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের একান্ত সিদ্ধান্ত, এখানে সরকারের কিছুই করার নেই। খালেদ, তুমি বলেই বলছি, তোমাকে সবসময় তুমি বলি, তুমি তো খুব ভালো করেই জানো দেশ তো সংবিধান দ্বারা পরিচালিত হয়। শেখ হাসিনার মুখের কথা আপনি গুরুত্ব দিবেন না? শেখ হাসিনার মুখের কথা আমি সেখানে যাচ্ছি না, যাওয়ার কোনো সুযোগও নেই। আমি দেখবো ডকুমেন্ট কি বলে। ডকুমেন্ট পরিষ্কার ভাষায় বলে, শেখ হাসিনা পরিষ্কার ভাষায় সংবাদ সম্মেলনে বলছেন যে তিনি কোটা চান, আর তার অ্যাটর্নি জেনারেলকে বলছেন যে কোটার বিরুদ্ধে গিয়ে ব্রিফ মানে লড়াই করো। না, আপিল বিভাগে কি দরখাস্ত করেছে সেটা আমি দেখবো, সেটা হলো ডকুমেন্টেড ব্যাপার। সেখানে অত্যন্ত স্পষ্ট ভাষায় তারা চ্যালেঞ্জ করেছে হাইকোর্টের রায়, বলেছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক। সেটাই ছিল একেবারে শুরুর থেকে, সেটাই ছিল বড় কথা। না, শোনো খালেদ, আপিল কেন করলো? যদি এইটাই হয় তাহলে তো হাইকোর্টের রায় মেনে নিত। আপিল করার প্রয়োজন ছিল না। চাপে পড়ে আপিল করতো না তো। না, চাপে পড়ে আপিল, এই চাপ সৃষ্টি হওয়ার অনেক আগেই আপিল করেছে সরকার। আপিল করার তো একটা সময় থাকে, সেই সময়সীমার মধ্যে তখন কিন্তু এইসব সৃষ্টি হয়নি। এইসব শোনো, অত্যন্ত স্পষ্ট যে একটি কুচক্রী মহল, যে 71-এর পরাজিত অপশক্তি বিএনপি, শিবির, জামাত, এরা মিলে এই ঘটনাটি ঘটিয়েছে, এই পরিস্থিতি সৃষ্টি করেছে একই উদ্দেশ্যে, সরকার পতনের কারণ ঘটানোর জন্য। সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে, কিন্তু এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি। সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয়, এটি আপিল বিভাগের হাতে। কারণ সাধারণ ছাত্রকে অনেক জ্ঞানী গুণী লোকও কিন্তু জানে না যে সরকার আর সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা। সুপ্রিম কোর্ট সরকারের অংশ নয়, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারের কর্মকর্তা নয়। এই জিনিসগুলো বোঝানো হয়নি, তাদের বোঝানো হয়েছিল। আপনি এটি বলছেন প্রধানমন্ত্রী 14 জুলাই বলেছিলেন যে আদালতের নির্দেশ অনুযায়ী আমার কার কিছু করার নাই। পরে দেখা গেল যে অনেক কিছু করার আছে। 18 জুলাই অ্যাটর্নি জেনারেলকে বলা হলো যে স্পেশালি ছুটির দিনে এসে এগিয়ে নিতে। আমি বলি আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বললেন কবে? 18 জুলাই বললেন। শোনো খালেদ, না যেদিন না, তার আগে তো হাইকোর্টের রায়ের কপি না পাওয়া পর্যন্ত তো সেই সুযোগ ছিল না। হাইকোর্টের রায় পাওয়া গেল 14 জুলাই পেয়েছে। না, 14 জুলাই পাওয়ার পরে ইমিডিয়েটলি তারা এগিয়ে নিয়েছে।
কিন্তু ইমিডিয়েটলি না, 18 জুলাই এগিয়ে নিয়েছে জাসিস চৌধুরী, 18 জুলাই এগিয়ে নিয়েছে। বলবেন যে 1 জুলাই থেকে নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন তারা করছে, ঠিক কবে থেকে জামাত বিএনপি এই কোটা আন্দোলনকারীদের নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন কখনো নিয়মতান্ত্রিক ভাবে হয়নি। রাস্তা বন্ধ করে দেওয়া এটিকে তুমি নিয়মতান্ত্রিক আন্দোলন বলতে পারো না। সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া, রেল বন্ধ, না আন্দোলন তো রাস্তা বন্ধ করে আন্দোলন অবশ্যই রাস্তা খোলা রাখাটাই তো অশান্তির সৃষ্টি করা, এবং সমস্ত যানবাহন সমস্ত মানুষের চলাচল সব বন্ধ করে দিয়েছিল। এইটিকে কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক আন্দোলন বলা যায় না। তখন যদি এটি বলা হইতো, এটি প্রকাশ, আমি তো নিজে দেখেছি, আমি নিজে বেরোতে পারিনি, রাস্তার মানুষ বেরোতে পারেনি, চলাচল করতে পারেনি। বাংলাদেশে কোনো কিছু আন্দোলন চলবে না, তাহলে বাংলাদেশে কোনো কিছুর আন্দোলন চলবে না, তাহলে নিয়মতান্ত্রিক আন্দোলন আর এই অশান্তির আন্দোলন সম্পূর্ণ আলাদা জিনিস। যদি নিয়মতান্ত্রিক আন্দোলন হতো তাহলে তো এইসব হতো না। তারা যদি রাস্তা বন্ধ না করতো, তারা যদি এমনিতে রাস্তা বন্ধ করাটা কোন অবস্থায় নিয়মতান্ত্রিক পড়ে না। নিয়মতান্ত্রিক আন্দোলন হলো দাবি উচ্চারণ করা, এবং সেটি শান্তিপূর্ণভাবে, রাস্তা বন্ধ করে নয়। আমি খুব বিনয়ের সাথে, দর্শক বুঝবে না সেই জন্য আমি খুব বিনয়ের সাথে একটা ছোট্ট করে আমি ডকুমেন্ট নিয়ে কথা বলছি, আপনি ছোট করে আমি একটু বলি। অ্যাটর্নি জেনারেল ডকুমেন্টের কথা বলছো না তুমি, আমি এইবার আপনি আমার পরীক্ষা নেন ডকুমেন্ট নিয়ে বলছি কিনা। অ্যাটর্নি জেনারেল যে চেম্বার জজের কাছে গিয়ে বললেন, এনায়েতুর রহিম বিচারপতির কাছে গিয়ে বললেন যে আমরা এটার স্টে চাই, সেই স্টে চাইটা বলা উচিত ছিল যেদিন রায়টা হয়েছে সেদিনই, 4 জুন, এটাকে ইন্টেনশন বলে। 4 জুন হাইকোর্টের রায় হয়েছে, সেই 4 জুন চেম্বারে স্টে হওয়ার কথা। না হাইকোর্টের কর্মদিবসেই তো এটা করতে হয়েছে, একটা তো প্রক্রিয়া থাকে, তাই না? সেদিনই কর্মদিবসে করতে হয় নাই তো, কিন্তু বিনা বিলম্ব না, এটা খামাখা কনফিউজ করো না মানুষকে। বিনা বিলম্বেই এই চেম্বার আদালতে গিয়েছিল অ্যাটর্নি জেনারেল, সেই স্টে চেয়ে। আপনি হাইকোর্টে বসেছেন, এপিলেট ডিভিশনে বসছেন, হাইকোর্টে অর্ডার হওয়ার পরে আমি বিক্ষুব্ধ হলে সঙ্গে সঙ্গে চেম্বার জজ আদালতে যাব। আমি গিয়েছি, আপনি আমাকে বলেন। শোনো, হ্যাঁ গিয়েছে, 4 জুন রায় হয়েছে, 4 জুন রায় হয়েছে, 18 জুলাই গিয়েছে না। 4 জুন রায় হয়েছে, 18 জুলাই, এর মধ্যে ছুটি একটা প্রক্রিয়া থাকে, কিন্তু দরখাস্ত তৈরি করতে হয়। কারণ তুমি জাসিস চৌধুরী চেম্বারে যে কোনো সময় যাওয়া যায়, চেম্বারে যে কোনো সময় যাওয়া যায়, একটা প্রক্রিয়া, একটা তো প্রক্রিয়া আছে, তাই না? আমি বলবো যে কোনো বিলম্ব করেনি চেম্বারে যেতে, এবং চেম্বার তারপরে সাথে সাথে এটি ফুল কোর্টে পাঠিয়ে বিলম্ব করেছে, 1 মাস 14 দিন বিলম্ব করেছে। হ্যাঁ, আচ্ছা, এতে না 1 মাস 14 দিন বিলম্ব করলেও, ধরো বিলম্ব যদি করেও থাকে মেনেও নেই, কিন্তু রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ মানে অলমোস্ট লাইভ উনি মারা গেছেন পুলিশের গুলিতে। আপনি আমাদের একটু বলবেন যে পুলিশের ধৈর্য দেখানোর জায়গাটা আপনি কোথায় দেখলেন, বা আপনার কাছে কেন মনে হলো যে পুলিশ অনেক ধৈর্য ধরেছে? আচ্ছা শোনো, প্রথম কথা হলো যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যেসব আন্দোলন হয়েছে, সেই সব আন্দোলনের সাথে এখনকার কোনো কিছুই তুলনা করাটা দুর্ভাগ্যজনক। তখন আমরা স্বাধীনতার জন্য পাকিস্তানি ইসে থেকে, কলোনিয়াল ইয়োগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। সেই পরিস্থিতি এখন এর সাথে তুলনাই করা যায় না। ছোট করে একটু জানতে চাইবো যে আপনি ইংল্যান্ডে ছিলেন, 81 সাল থেকে 90 সাল পর্যন্ত শেখ হাসিনার আন্দোলনকে আপনি দেখেছেন, বা 91 থেকে 96 পর্যন্ত শেখ হাসিনা আন্দোলনকে? সেখানে কোনো, সেটা স্বাধীনতার পরে, আমি ইদানিং কালে, হ্যাঁ স্বাধীনতার পরেই, ইদানিং তো 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ হাসিনার আন্দোলন অশান্তি ইদানিং কালেও এই গাজার ব্যাপারে
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে যে আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু অশান্তিকর আন্দোলন কিন্তু কখনো হয়নি, এবং যেখানে অশান্তিকর আন্দোলন করার চেষ্টা করেছে সেখানে কিন্তু অন্যরকম ফলাফল হয়েছে। এখন কথা হলো যে, প্রথম কথা হলো আন্দোলন তো করার কোনো প্রয়োজনই ছিল না, যেখানে সরকারও একই কথা চাচ্ছিল, কোটার বিলুপ্তি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের বৈঠকের সিদ্ধান্তে পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তি দেওয়া হয়েছে। বিকালে রাষ্ট্রপতি কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দেওয়া হয়েছে এবং 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যেই অনেকে মুক্তি পেয়েছে। গত 8 জুলাই থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। সেখানে তিনি নিজের কারামুক্ত হওয়ার খবর পেয়েছেন। তিনি মুক্ত হওয়ার বিষয়টি খালেদা জিয়াকে তাৎক্ষণিক জানানো হয়েছে বলে আজকের পত্রিকায় জানানো হয়েছে। ব্যক্তিগত সহকারী ABM আব্দুস সাত্তার। সরকার তাকে বিদেশে পাঠানোর অনুমতি না দেওয়ায় বিদেশ থেকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে ঢাকায় এনে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার লিভার ট্রান্সফিউশন করা হয়। দেশের বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে নিতে অনেকবারই খালেদা জিয়াকে মুক্তির জন্য আবেদন করা হয়, কিন্তু প্রতিবারে এই আবেদন নাকচ করেছেন সরকার। অন্যদিকে ইতিমধ্যে আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্যদের অনেকেই দেশ ত্যাগ করেছেন। তবে যারা দেশ ত্যাগ করতে পারেনি তাদের অনেকেই প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এদিকে পালায়নরত মন্ত্রী এমপিদের বেশ কয়েকজন সেনা হেফাজতের ক্যান্টনমেন্টে অবস্থান করছেন বলে জানা গিয়েছে। এছাড়া মন্ত্রিসভার কয়েকজন সদস্য জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন, এমন খবর পাওয়া যায়। এর আগে এমপি মন্ত্রীদের দেশ ত্যাগ ঠেকাতে দেশের সবকয়টি বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়। সূত্র জানা যায়, সোমবার ভোর থেকে প্রভাবশালী হিসেবে পরিচিত মন্ত্রী এমপি অনেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। অনেকের মুঠোফোন বন্ধ ছিল। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক অজ্ঞাত স্থানে চলে যায়। এর আগে হাসিনা সরকারের ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থমন্ত্রী মাহমুদ আলী, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তাগির গাজী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে বিমানবন্দর দেশ ছাড়েন। এদের মধ্যে কয়েকজন মন্ত্রী জুলাইয়ের ছাত্র আন্দোলনের শুরুর পরপরই দেশ ছেড়ে যান। পরে বৈরী পরিস্থিতি বিবেচনায় তারা দেশে ফেরার নিরাপত্তা মনে করেননি। রোববার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ পরিবারের সদস্যরা ইকে 583 নম্বর ফ্লাইট যোগে দেশ ত্যাগ করেন। তাদের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর। মূলত এর পরেই গণহারে মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের খবর সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়ে। সূত্র জানা যায়, এমপি মন্ত্রীদের অনেক শেষ মুহূর্তে শত চেষ্টার পরেও দেশ ছাড়তে পারেনি। রোববার ও সোমবারে দুদিন টিকিটের জন্য তারা বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে বিফল হন। অনেক পরিবারের সদস্যরা নিরাপদে বিদেশ পাঠাতে পারলেও নিজেরা যেতে পারেননি।